বুদ্ধের দর্শনের সার কথা এবং বৌদ্ধ চিন্তার সাধারণ বৈশিষ্ট্য। এসেন্স অফ দ্য ফিলোসফি অফ বুদ্ধ, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ বুদ্ধিস্টিক থট। প্রচলিত অর্থে বুদ্ধ দার্শনিক তিনি ছিলেন না। যে অর্থে শঙ্করাচার্য দার্শনিক, সেই অর্থে বুদ্ধ কিন্তু দার্শনিক নন। জগতের মূল উপাদান কি, জগৎ কি আদি না অনাদি, নিত্য না অনিত্য, ঈশ্বর আছেন কি নেই, দেহাতিরিক্ত আত্মা আছে কি নেই, সেটা থাকলে আত্মা কি সনাতন, মুক্ত আত্মার স্বরূপ কি, দর্শনের এইসব যে মূল তত্ত্ব সংক্রান্ত আলোচনায় বুদ্ধ তিনি কিন্তু আগ্রহ ছিলেন না। দার্শনিক বলতে বুদ্ধকে বাস্তববাদী দার্শনিক বলতে হয়, যা বাস্তব জীবনের সঙ্গে যুক্ত নয়। বুদ্ধ মতে তা আলোচনা, সেটা হচ্ছে একমাত্র সময়ের অপচয় মাত্র। দুঃখ সমস্যা এর অতি বাস্তব সমস্যা। প্রত্যেক মানুষের জীবনে দুঃখ রয়েছে এবং দুঃখের নিবৃত্তি হলো তার জীবনের মূল লক্ষ্য। কী প্রকার জীবনযাত্রায় দুঃখ মুক্তি সম্ভব হতে পারে, বুদ্ধদেব মূলত সেই পথের নির্দেশ দিয়েছেন। একদিক থেকে দেখা যাচ্ছে যে বুদ্ধদেব তিনি ছিলেন মূলত ধর্ম এবং নীতি সংস্কারক। এছাড়াও বলা চলে বুদ্ধদেব জগতের সর্বশ্রেষ্ঠ নীতিনিষ্ঠ দার্শনিক, সর্বশ্রেষ্ঠ নীতিসম্মত ধর্মের প্রবর্তক। বুদ্ধের আসল লক্ষ্য ছিল দুঃখতাপে জর্জরিত সংসারে আবদ্ধ মানুষের দুঃখের লাঘব অথবা নিবৃত্তি ঘটানো। প্রত্যেক মানুষের জীবনে দুঃখ রয়েছে, সেই দুঃখের কি করে নিবৃত্তি ঘটানো যায় সেটাই ছিল তার মূল উদ্দেশ্য। নিছক তত্ত্বালোচনায় মানুষের দুঃখের লাঘব অথবা নিবৃত্তি হয় না, শুধু নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে দুঃখ নিবৃত্তি সম্ভব। এটা হচ্ছে বুদ্ধ দর্শনের সার কথা। জরা মরণ ক্লিষ্ট মানুষের প্রথম এবং প্রধান কর্তব্য হলো দুঃখ থেকে মুক্তি লাভ করা, জগৎ এবং জীবন সম্বন্ধীয় তত্ত্ব আলোচনা নয়। তিনি তত্ত্ব আলোচনার থেকে তিনি কিন্তু বাস্তবে সেইটা কিভাবে মুক্ত করা যায়, কিভাবে মানুষের জীবনে আনন্দ দেওয়া যায়, সেটাই ছিল তার মূল লক্ষ্য। দুঃখ মুক্তির চেষ্টা না করে যদি নিরর্থক দর্শন আলোচনায় মগ্ন থাকা যায়, সেটা মানুষের পক্ষে চরম একটা মূর্খতার পরিচয়। তিনি একটা এক্সাম্পলের সাহায্যে বুঝিয়েছেন যে স্বরবিদ্ধ হয় কেউ যদি, তাহলে সেখানে যেই স্বরটাকে না সরিয়ে কতটা বিদ্ধ হয়েছে, কিভাবে হলো, সেই স্বরটা কিভাবে কোন ধাতু দিয়ে তৈরি হয়েছে, এইটা যদি আলোচনা করা হয় তাহলে সেটা যেরকম মূর্খামি, সেই রকম মানুষের মধ্যে যে দুঃখটা রয়েছে সেইটা নিয়ে যদি তত্ত্ব আলোচনা করা হয় তাহলে কিন্তু সেইটা এই একই রকমভাবে মূর্খামি। সেই তত্ত্বটা আলোচনা করলে হবে না, সেইটাকে কিভাবে বাস্তবে প্রয়োগ করে মানুষের দুঃখটাকে নিবৃত্তি করতে হবে, সেটাই হলো আসল কাজ। তাই দুঃখ মুক্তি হলো সর্বাগ্যের প্রয়োজন। মানুষের দুঃখ মোচনকে এই জন্য বুদ্ধদেব তাঁর জীবনের একমাত্র ব্রতরূপে গণ্য করেছেন। তাই তিনি সকলের দুঃখ নিবৃত্তির জন্য তিনি চেষ্টা করেছেন। তাই আধ্যাত্মিক সাধনালব্ধ অভিজ্ঞতা থেকে বুদ্ধদেব 4টি মহান সত্য লাভ করেছিলেন। বৌদ্ধ দর্শনে এই 4টি সত্য চত্বারি আর্য সত্যানি নামে বা আর্য চতুষ্টয় সত্য নামে পরিচিত। এই 4টি আর্য সত্য হলো, প্রথমটা হলো দুঃখ, জীবন দুঃখময়। নাম্বার 2 দুঃখ সমুদায়, অর্থাৎ দুঃখের কারণ রয়েছে। নাম্বার 3 দুঃখ নিরোধ, অর্থাৎ দুঃখ নিবৃত্তি বা নির্বাণ সম্ভব। এবং নাম্বার 4 হলো দুঃখ নিরোধ মার্গ, অর্থাৎ দুঃখ নিবৃত্তির মার্গ, অর্থাৎ উপায় রয়েছে, দুঃখ নিবৃত্তির উপায় রয়েছে, তিনি বোঝাতে চেয়েছেন। বৌদ্ধ চিন্তার কতগুলো সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, যেটাকে বলা হচ্ছে ইংলিশে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ বুদ্ধিস্টিক থট। প্রথমটা হলো দুঃখবাদ, প্যাসিমিজম। বুদ্ধের এবং তার অনুগামীদের চিন্তাধারার মধ্যে এই বৈশিষ্ট্যটা লক্ষ্য করা যায়। বুদ্ধের উপদেশের মাধ্যমে কিছুটা দুঃখবাদ বা নৈরাশ্যবাদ পরিস্ফুট হয়েছে। বুদ্ধ মতে সর্বম দুঃখম, মানুষের জীবনে কামনা বাসনা কণ্টকিত, না পাওয়ার বেদনায় জর্জরিত, সব কিছুই সহজে পাওয়া যায় না। অবিমিশ্র সুখ বলে জীবনে কিছু নেই, সুখ সর্বদা দুঃখ মিশ্রিত, অর্থাৎ সুখ দুঃখই হচ্ছে নামান্তর। দুঃখ তাপে জর্জরিত মানুষ যাবৎ যে পরিমাণ অশ্রু বর্ষণ করছে, বুদ্ধ মতে তা সব সমুদ্রের জলের পরিমাণের থেকেও বেশি। তার মানে কতটা দুঃখ মানুষের থাকে তিনি সেইটা বোঝাতে চেয়েছেন। বুদ্ধের এই প্রকার অভিমতের মাধ্যমে নিঃসন্দেহে নৈরাশ্যবাদ প্রতিফলিত হয়েছে। কিন্তু জীবনের দুঃখময় দিকের প্রতি গুরুত্ব আরোপ করলেও বুদ্ধমতকে দুঃখবাদী বা নৈরাশ্যবাদী বলা যাবে না।
জীবনকে জরামরণ কবলিত বললেও দুঃখই যে জীবনের চরম পরিণতি, বুদ্ধদেব এমন অভিমত কিন্তু প্রকাশ করেননি। বুদ্ধ মতে দুঃখের কথা প্রথম কথা হলেও শেষ কথা নয়, শেষ কথা হলো দুঃখ মুক্তি। জীবনে যেমন দুঃখ আছে তেমন দুঃখ নিবৃত্তিও সম্ভব। শ্রীমতী রিস ডেভিড তিনি বলেছেন, বুদ্ধদেব দুটি কথার উল্লেখ করছেন, একটা হচ্ছে দুঃখ আর আরেকটা হলো দুঃখ মুক্তি। ইল অ্যান্ড দ্য এন্ডিং অফ ইল। বুদ্ধদেব তাঁর শিষ্যদের বলেছেন, সাগর জলে যেমন লবণাক্ত স্বাদ মিশে থাকে তেমনি আমার দর্শনে মুক্তির স্বাদ মিশে রয়েছে। কাজেই বুদ্ধদেব তার অনুগামীদের দুঃখের কথা বললেও তাদের দুঃখবাদী বলা যাবে না। দুঃখবাদ বা নৈরাশ্যবাদ অনুসারে দুঃখই জীবনের শেষ পরিণতি। নাম্বার 2, বাস্তববাদ, পজিটিভিজম। বুদ্ধদেব সকলের সেই সময়ে ভারতীয় দর্শনে তত্ত্বচিন্তার প্রাধান্য লাভ করেছিলেন। বুদ্ধদেব তত্ত্বচিন্তার প্রতি অনীহা প্রকাশ করে তিনি বলেছিলেন, নিছক তাত্ত্বিক বিচার বিশ্লেষণের মাধ্যমে কোনো বাস্তব সমস্যার সমাধান হয় না। তিনি যেহেতু বাস্তববাদী ছিলেন, জীবনের সঙ্গে যুক্ত বাস্তব সমস্যাই হচ্ছে মূল সমস্যা। এই জন্য তত্ত্বালোচনায় কালক্ষয় সময় নষ্ট না করে তার পরিবর্তে বুদ্ধদেব বাস্তব সমস্যা সমাধানের জন্য আত্মনিয়োগ করেছিলেন। বুদ্ধ বাস্তববাদী ছিলেন, অর্থাৎ তিনি পজিটিভিস্ট ছিলেন। কেননা পরাতাত্ত্বিক বা অদৃষ্ট বিষয়ের আলোচনার পরিবর্তে তিনি দৃষ্ট বিষয়ের আলোচনাতে তিনি সীমাবদ্ধ থাকতে চেয়েছিলেন। জীবনে দেখা যায় যে রূঢ় বাস্তব হচ্ছে জরামরণজনিত দুঃখ, এবং দুঃখ সমস্যাই মানব জীবনের মূল সমস্যা। কিভাবে জরামরণের কবল থেকে আর্ত এবং নিপীড়িত মানুষকে উদ্ধার করা যায়, এটাই বুদ্ধদেবের একমাত্র জ্ঞাতব্য বিষয় ছিল। দুঃখের কারণ কি, দুঃখ মুক্তির উপায় কি, এই সব নির্ধারণ করাই তাঁর জীবনের একমাত্র লক্ষ্য। জীবন যে জরামরণ কবলিত অর্থাৎ দুঃখময়, এই কথা কোনোভাবে অস্বীকার করা যায় না। দুঃখ তাপে দগ্ধ হয়ে জীবনে দুঃখ নেই বললে তা মিথ্যা ভাষণ হয়, এবং এই প্রকার দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে, যদৃচ্ছা জীবনযাপন করলে দুঃখ তাপের পরিমাণ বৃদ্ধি পায়। বুদ্ধদেব দুঃখকে স্বীকার করে জীবনের অন্ধকার দিকটার প্রতি আলোকপাত করেছেন, এবং অপরিণামদর্শীর জীবনযাপন করে মানুষ যাতে দুঃখ সমুদ্রে নিমজ্জিত না হয় সেই দিকে তিনি সতর্ক করেছেন। তাই তাত্ত্বিক আলোচনায় আগ্রহী না হয়ে দুঃখ সমস্যাকে প্রাধান্য দিয়ে বুদ্ধদেব বাস্তববাদী দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন, এবং কিভাবে সেই বাস্তবের দুঃখকে নিবৃত্ত করা যায় সেইটাকে তিনি প্রাধান্য দিয়ে তিনি তাত্ত্বিক আলোচনার বিষয়টাকে তিনি গুরুত্ব দেননি বা কম দিয়েছেন। নাম্বার 3, প্রয়োগবাদ, প্র্যাগম্যাটিজম। বুদ্ধদেব তত্ত্বালোচনাটাকে প্রাধান্য না দিলেও তাকে নিষ্প্রয়োজনীয় বলেননি, যেটা আমি এখনই বললাম। বুদ্ধমতে তত্ত্বালোচনা নিরর্থক নয় যদি তার প্রায়োগিক দিক থাকে। তত্ত্ব বা জ্ঞান যদি জীবনের বাস্তব সমস্যা যে দুঃখটা রয়েছে সেইটা যদি সেইটা যদি সমাধানে উপযোগী হয় তবে তার প্রয়োজন রয়েছে। উপযোগিতার নিরিখে তত্ত্বালোচনার বিচার করতে হবে। তত্ত্ব বা জ্ঞান যেখানে জীবনের সঙ্গে সম্পর্ক রহিত, সেই তত্ত্বের প্রয়োগ জীবনে নেই, যার কোনো উপযোগিতা নেই, এমন তত্ত্বালোচনা অসার এবং নিরর্থক। দুঃখ পীড়িত মানুষের জীবনে এই প্রকার তত্ত্ব আলোচনা এক বিলাসিতা মাত্র, এবং দুঃখ কবলিত জীবনে এই জাতীয় বিলাসিতা মূর্খতার পরিচয়। তাই তত্ত্ব আলোচনা করতে হবে, কিন্তু সেটার একটা প্রয়োজনীয়তা থাকতে হবে, এবং সেটা বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে চলতে হবে। শিষ্যদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে বুদ্ধের এই প্রকার প্রয়োগবাদী দৃষ্টিভঙ্গি অর্থাৎ প্র্যাগম্যাটিক আউটলুক প্রকাশ পেয়েছে। এক সময় একটা শিংশু বৃক্ষের নিচে শিষ্যমণ্ডলী একসঙ্গে তাকে ঘিরে ছিল। বুদ্ধদেব ওই বৃক্ষের কয়েকটা পাতা মুষ্টিবদ্ধ করে শিষ্যদের জিজ্ঞেস করলেন, শিংশু বৃক্ষের সব পাতাই কি তার মুষ্টিবদ্ধ, অথবা বৃক্ষে আরও পাতা রয়েছে? প্রশ্নোত্তরে যখন শিষ্যরা সমবেত কণ্ঠে বলল যে মুষ্টিবদ্ধ পাতা ছাড়াও বৃক্ষে আরও অনেক পাতা রয়েছে, তখন বুদ্ধদেব বললেন তিনি জানেন যে বৃক্ষে আরও অনেক পাতা আছে, তবে এই জাতীয় জানা অর্থাৎ এই জাতীয় জ্ঞান জীবনে অকেজ এবং নিষ্প্রয়োজনীয়। এই জাতীয় জ্ঞানের দ্বারা দুঃখ সমস্যার সমাধান হয় না। বুদ্ধ প্রসঙ্গে ওল্ডেনবার্গ তিনি বলছেন যে এই জাতীয় তত্ত্বালোচনার মানুষকে শুদ্ধ করে না, মুক্ত করে না। এই প্রকার জ্ঞান মানুষের কামনা বাসনার নিবৃত্তি হয় না, চিত্ত শান্ত হয় না, কেননা জীবনের সঙ্গে এই প্রকার জ্ঞানের কোনো যোগ নেই। বুদ্ধদেব কেবল সেই জ্ঞান ও কর্মকে প্রয়োজনীয় বলেছেন জীবনে যা উপযোগী, দুঃখ সমস্যার সমাধানে যা প্রয়োগ রয়েছে। তাই তিনি উপযোগীয় যেগুলো বিষয় সেইগুলো নিয়ে আলোচনা করতে বলেছেন।
নাম্বার 4, অজ্ঞেয়বাদ, অ্যাগনোস্টিসিজম। বুদ্ধের অভিমতের মধ্যে কিছুটা অজ্ঞেয়বাদ পরিস্ফুট হয়েছে। অজ্ঞেয়বাদীরা সত্তাকে স্বীকার করলেও সত্তাকে জ্ঞানগম্য বলেন না। সত্তা সম্পর্কে বুদ্ধমতকেও অনেকে অজ্ঞেয়বাদী অভিমত পোষণ করেছেন। বুদ্ধদেব পরাতাত্ত্বিক, অর্থাৎ তিনি মেটাফিজিক্স বিষয় সম্পর্কে অদৃষ্ট ট্রান্সেন্ডেন্টাল বিষয় প্রসঙ্গে তিনি আলোচনা থেকে তিনি বিরত থাকতে চেয়েছিলেন। পরাতাত্ত্বিক বা অদৃষ্ট বিষয় সম্পর্কে তাকে কোনো প্রশ্ন করা হলে তিনি সর্বদা নিরুত্তর থেকেছেন। অনেকের মতে বুদ্ধ এই নিরুত্তর যেহেতু থেকেছিলেন, তাঁর এই অজ্ঞেয়বাদী মনোভাবের পরিচয় দিয়েছেন এবং নিরুত্তরের মাধ্যমে তিনি তার শিষ্যদের এটাই বলতে চেয়েছেন যে অদৃষ্ট বিষয় জ্ঞানগম্য নয়। কিন্তু বুদ্ধের নিরুত্তর প্রসঙ্গে ভিন্ন মতও রয়েছে। ভিন্ন মত নিরুত্তরের মাধ্যমে বুদ্ধদেব অদৃষ্ট বিষয়ের অস্তিত্ব তিনি অগ্রাহ্য করেননি এবং তিনি ওই সব বিষয়কে অজ্ঞানগম্যও বলেননি। নিরুত্তরের মাধ্যমে তিনি এটাই বলতে চেয়েছেন যে পরাতাত্ত্বিক বা অদৃষ্ট বিষয় জ্ঞানগম্য হলেও তা বচনের মাধ্যমে প্রকাশ করা যায় না। ওই সব বিষয় উপলব্ধ হলেও তা অনির্বচনীয় এবং অনির্বাচ্য। এই মতের সমর্থকরা বুদ্ধদেবকে অজ্ঞেয়বাদী বলার পরিবর্তে সজ্ঞাবাদী অর্থাৎ ইন্টুইটিস্ট বলার পক্ষপাতী ছিলেন। সজ্ঞাবাদ অনুসারে সজ্ঞা বা বোধির মাধ্যমে অদৃষ্ট বিষয়ের উপলব্ধি হয়, তবে সেই উপলব্ধি ভাষার মাধ্যমে প্রকাশ করতে গেলে বিষয়ের স্বরূপ প্রকাশ পায় না, বিকৃত রূপ, অবভাষিক রূপ প্রকাশ পায়। সজ্ঞা হচ্ছে এক অপরোক্ষ অনুভূতি বা প্রত্যক্ষ, তবে ইন্দ্রিয় প্রত্যক্ষ নয়, বুদ্ধি সঞ্জাত প্রত্যক্ষ। তাই তিনি ইন্টুইশন যখন তিনি প্রয়োগ করছেন, তিনি বলা হচ্ছে সেটা এক প্রকার বুদ্ধি সঞ্জাত প্রত্যক্ষ। নাম্বার 5, অবভাসবাদ, ফেনোমেনালিজম। বুদ্ধদেবের অভিমতের মধ্যে অবভাস পরিস্ফুট হয়েছে। তিনি পরিস্ফুট করে ব্যাখ্যা করেছেন। অবভাসবাদ অনুসারে আমরা কেবল সত্তার আভাস বা অবভাসেতে জানতে পারি। অবভাসের অন্তরালে যে সৎ বস্তু তার স্বরূপ আমাদের পক্ষে জানা কিন্তু সাধ্যাতীত। বুদ্ধদেব প্রত্যক্ষ অনুভবের জগৎকে তার আলোচনায় বিষয়বস্তু করেছেন, যেখানে সবই অনিত্য, পরিবর্তনশীল। অভিজ্ঞতাগ্রাহ্য পরিবর্তনশীল জগতের পশ্চাতে কোনো নিত্য সত্তা রয়েছে অথবা নেই, এই প্রশ্নের সহজ মীমাংসা কিন্তু সম্ভব নয়। আমাদের অভিজ্ঞতার জগৎ যেখানে প্রকাশিত বা আভাসিত হচ্ছে, সেটা আমাদের কাছে জগতের একমাত্র পরিচয়। আমরা বাইরের যে জগৎটাকে দেখছি তার অবভাসটাকে দেখছি, কিন্তু তার যে সঠিক রূপ সেটা আমাদের কিন্তু জানা সাধ্যাতীত। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।